আজকে সকালে পাঠিয়ে দিয়েছি। কয়টা অধ্যায় পাঠিয়েছি বলেন? স্যার, আপনি যে সিরিয়াল দিয়েছেন সেখানে 36 নাম্বার পর্যন্ত আসছে। জি, ওই 20টা অধ্যায়কেই আরো কয়েকটা ভাঙা দিয়েছি ইচ্ছা করেই। ছোট ছোট ভাঙা দিয়ে পড়লে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হবে। বলেন তো 30 না? এই 36টার ভিতরে দেখেন, এগুলি কিন্তু মনে রাখার একটা কৌশল আছে। অনেক চিন্তা ভাবনা করে এই 36টা অধ্যায়কে 4টা ভাগে ভাগ করে দিয়েছি আপনাদের। প্রথম ভাগটা দেখেন, এইমাত্র পাঠালাম। এখানে 1 থেকে 10 পর্যন্ত আছে। 1 থেকে 10 পর্যন্ত আছে কিনা দেখেন। এক থেকে 10 পর্যন্ত। আমরা জানি যে দেওয়ানি কার্যবিধিতে ধারাও আছে, আদেশও আছে, বিধিও আছে। ধারা, আদেশ, বিধি। এখন প্রথম যে 10টা পাঠালাম এগুলির মধ্যে সবগুলি দেখেন ধারা ভিত্তিক অধ্যায় আর কি। এখানে কিন্তু কোনো আদেশ আপনারা লক্ষ্য করতেছেন না। একটু খেয়াল করে দেখেন, প্রাথমিক বিষয়, এটার জন্য ধারা 1 পড়তে হবে, এখানে কোনো আদেশ পড়তে হবে না। সংজ্ঞা সমূহের জন্য ধারা 2 পড়তে হবে, কোনো আদেশ পড়তে হবে না। দেওয়ানি আদালত সমূহ, এটার জন্য ধারা পড়তে হবে, কোনো আদেশ পড়তে হবে না। দেওয়ানি আদালতের এখতিয়ার সমূহ 4 নাম্বার, এখানেও কয়েকটা ধারা পড়তে হবে, কোনো আদেশ নাই। রেস সাবজুডিস, রেস জুডিকেটা 5 নম্বর, 10, 11 ধারা পড়তে হবে, কোনো আদেশ নাই। দেওয়ানি মোকদ্দমা স্থানান্তর 22 হতে 24 ধারা, কোনো আদেশ নাই। খরচ, কস্ট, এখানেও 3টা ধারা, কোনো আদেশ নাই।
বিকল্প বিরোধ নিষ্পত্তি 89 ক হতে 89 উম, এখানেও কোনো আদেশ নাই, সবগুলি ধারা। দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা 151, এটাও কোনো আদেশ নাই, শুধু ধারা। রায় ডিক্রি আদেশ সংশোধন ধারা 152, এখানে কোনো আদেশ নাই। তাইলে আদেশ ধারা ভিত্তিক 10টা অধ্যায় আছে। কথা বুঝাইতে পারলাম কিনা? এরকম সিরিয়ালটা কিন্তু কোথাও পাবেন না আপনি বাংলাদেশের। তাহলে ধারা ভিত্তিক 10টা বিষয়, এই 10টা বিষয় কোনটা কোন ধারায় পড়েছে এটা কি মুখস্থ করেছেন? আমি কিন্তু যথেষ্ট আগে আপনাদের যদি পড়তেন তাহলে আপনারা এখন হাফেজ হয়ে যাওয়ার কথা ছিল। হঠাৎ করে যদি আপনাকে বলা হয় খরচ সম্পর্কে বিধান কোথায় আছে বলেন? পঁয়ত্রিশ ক আর 35 খ, এই 3টা ধারায় খরচ সম্পর্কে প্রয়োজনীয় বিধান আছে। 7 নম্বর আইটেম থেকে কথা বলতেছি। 35 শুধুমাত্র খেয়াল করে দেখেন 3 আর 4 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় নাম হচ্ছে দেওয়ানি আদালত সমূহ। দেওয়ানি আদালত কত প্রকার? দেওয়ানি আদালত কত প্রকার, এই উত্তরটা কিন্তু আমাদের দেওয়ানি কার্যবিধি 1908 কোথাও বলা হয় নাই। দেওয়ানি আদালত সমূহ বা দেওয়ানি আদালত কত প্রকার, এই ক্লাসিফিকেশনটা দি সিভিল কোর্টস অ্যাক্ট 1887 1887 সালের দেওয়ানি আদালত আইন, এই দেওয়ানি আদালত আইন 1887, এই আইনের 3 ধারায় আমাদের দেওয়ানি আদালতের শ্রেণীবিভাগ বা আদালত সমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরকম ভাবে 4 নম্বর যে অধ্যায়টা, জুরিসডিকশন অফ সিভিল কোর্ট বা দেওয়ানি আদালতের এখতিয়ার সমূহ, এই চ্যাপ্টারটার জন্য কিন্তু দেওয়ানি কার্যবিধির 9, 15, 16 থেকে 20 ধারা, এই 9, 15, 16 হতে 20 ধারা, এটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি ধারা, এই ধারাগুলির সাথে
দি সিভিল কোডস অ্যাক্ট 87 এর 18, 19 এবং 21, এই 18, 19, 21 এই তিনটা ধারা কিন্তু দেওয়ানি কার্যবিধির না। তাহলে 4 নম্বর অধ্যায় দেওয়ানি আদালতের এখতিয়ার সমূহ, এই অধ্যায়টাকে কভার করতে হইলে সেটা এমসিকিউ হোক ভাইবা হোক, এই যে এমসিকিউ আমার আলোচনাটা কি, এই যে নামে মাত্র একাডেমি গুলি করে 2 দিন হয় নাই অ্যাডভোকেট হয়ে একাডেমি করে একটা ইউটিউব চ্যানেল করে, এইগুলি কিন্তু ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দিল। এদের না পড়ছে সাজেশন কমন, পারে নাই, শুধু তাদের নিজস্ব কথাটা এমন ছিল যে তাদের কাছে পাস, পড়লেই তারা পাস হবে, এইগুলি বিশ্বাস করে, তাদের এই মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে কিন্তু এই বছর এই যে 28 তারিখ অধিকাংশ ছাত্র ছাত্রী হয়েছে। কিন্তু তারা কিন্তু একটা কথা এটাও কেউ বলে নাই যে না এইভাবে পড়া যাবে না, যে অধ্যায়গুলি আছে, যে ধারাগুলি আছে, যে আদেশগুলি আছে, এগুলি সব পড়তে হবে, বুঝে পড়তে হবে। নির্দিষ্ট কিছু প্রশ্ন, নির্দিষ্ট কিছু অধ্যায় এগুলি পড়া যাবে না, এই কথা যদি বলতো তারা, তাহলে এই লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী ছাত্ররা ক্ষতিগ্রস্ত হইতো না, তাহলে তারা বিস্তারিত পড়াশোনা করে পরীক্ষার হলে যেত অথবা পরের বার পরীক্ষা দিত। কিন্তু তারা এমন ভাবসাব নিয়ে এক একজন ইউটিউব চ্যানেল বিভিন্ন পড়াশোনা শুরু করেছে ছাত্রদের। মিঠুন সাহেবটা আছে ঢাকা ইউনিভার্সিটির, আমার বাসার কাছেই বাসা। এগুলি যে কোনো একটা আপনার যেটা পছন্দ হবে, অতীতের রেকর্ডগুলো তো তারা এখন মুছতে পারতেছে না, যে কি সাজেশন দিয়েছে আর কি কমেন্ট করেছে, এগুলো নিজেরা একটু দেখার চেষ্টা করেন। দেখার অনুরোধ জানাচ্ছি এই কারণে যে আপনারাও তাদের কথাবার্তায় ভোলা যাবে না। বার কাউন্সিল যেখান থেকে খুশি, যে অধ্যায় থেকে খুশি, যে অধ্যায়ের যে জায়গা থেকে খুশি, সেই জায়গা থেকে প্রশ্ন করবে, কাউকে তারা চিনে না আর কি। এই জন্য আমি যে 36টা অধ্যায় দিয়েছি দেখেন, এই একটা অধ্যায় বাদ দেওয়া যাবে না। 36টা অধ্যায় থেকে আমি ধারা মেনশন করছি, প্রত্যেকটার সাথেই দেখেন ধারা আছে। এই ধারাগুলি পড়তে হবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রথম যে অধ্যায়টা আমরা দিয়েছি, সংজ্ঞা সমূহ, দেওয়ানি আদালত সমূহ, দেওয়ানি আদালতের এখতিয়ার সমূহ, রেস সাবজুডিস, রেস জুডিকেটা, দেওয়ানি মোকদ্দমা স্থানান্তর, খরচ, বিকল্প বিরোধ নিষ্পত্তি, দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা, রায়, ডিক্রি, আদেশ সংশোধন। আগে 10 বার পড়ে, কমপক্ষে আগে 10 বার পড়ে শুধু এই 10টা অধ্যায়ের নাম মুখস্থ করবেন আর কি, বা 10টা বিষয়ের নাম মুখস্থ করবেন। এই 10টা অধ্যায়ের নাম যখন আপনার একটা আত্মবিশ্বাস আসবে যে আমি এই 10টা অধ্যায়ের নাম বলতে পারবো, তখন প্রত্যেকটা অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট যে ধারা, প্রাথমিক বিষয়ের সাথে ধারা 1 এটা পড়তে হবে। দেওয়ানি মোকদ্দমা স্থানান্তর 6 নম্বর অধ্যায় 22 হতে 24 ধারা পড়তে হবে। হ্যাঁ, রায়, ডিক্রি ও আদেশ সংশোধন 10 অধ্যায় 152 ধারা পড়তে হবে। এইভাবে এই ধারাগুলা আজকে রাতের মধ্যেই নিয়ন্ত্রণে নিয়ে নেব। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমরা যে 10টা অধ্যায় দিয়েছি, এই সবগুলি অধ্যায়ের কিন্তু ধারা যুক্ত অধ্যায়।
এখানে কোনো একটা অধ্যায়ের মধ্যে আমরা আদেশ বা বিধি এইগুলি দেখতে পারতেছি না। এই জন্য 1 থেকে 10 পর্যন্ত এইটাকে আমরা একটা ভাঙা দিয়েছি। নিচে দেখেন একটা বর্ডার দেওয়া হয়েছে, 10-এর নিচে 152 ধারা, তার নিচে একটা বর্ডার লাইন দেওয়া হয়েছে। এখন আমি 11 থেকে যে অধ্যায়গুলি পাঠাবো এইগুলি কি সেটা পাঠানোর পরে আমি একটা আলোচনা করে দিব। তাহলে একবারেই 36টা অধ্যায় মাথায় নেবেন না, তাতে কিন্তু মাথা নষ্ট হয়ে যেতে পারে। মাথাটা কিন্তু খুব একটা বড় না আমাদের। এখন 11 থেকে দেখেন পেয়েছেন কিনা দেখেন, এইমাত্র পাঠালাম। 11 থেকে 24 পর্যন্ত এই যে অধ্যায়গুলি, 11 থেকে 24 পর্যন্ত যে অধ্যায়গুলি, এইগুলির বেশিরভাগই কিন্তু আদেশের অধ্যায় আর কি। তবে কয়েকটা অধ্যায়ের মধ্যে আদেশের সাথে কিছু ধারা পড়তে হবে আর কি। কিন্তু 1 থেকে 10 পর্যন্ত আমরা যে অধ্যায়গুলি পাঠিয়েছিলাম এগুলির মধ্যে কিন্তু কোনো আদেশ নেই। কিন্তু 11 অধ্যায় যেটা দেখেন মোকদ্দমার পক্ষসমূহ, এইখানে কিন্তু কোনো ধারা নাই। আদেশ 1, বিধি 1 হতে 13। এই এক আদেশটা সর্বমোট বিধি হলো 13টা, 1 হতে 13। যদি আপনাকে কোথায় বলা আছে তাইলে বলবেন একাদেশে আছে। একাদেশের 1 হতে 13 পর্যন্ত এই 13টা বিধিতে আছে। আর আমি কালকে ক্লাস নিতে পারি নাই, না নিলেও কিন্তু আমি বলেছি আমি ক্লাসটা অব্যাহত রাখবো। এই জন্য আজকে সকালেই কিন্তু আপনাদেরকে এই 36টা অধ্যায় এবং 36টা অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট ধারা, আদেশ, বিধি এইগুলি পাঠিয়ে দিয়েছি। আপনাদের চোখটা অন্যদিকে বেশি না রেখে এই গ্রুপের দিকে চোখ রাখবেন, বিশেষ করে সকালে 10টার আগে। আমি যদি একটু সময় পাই আমার কাজে বের হয়ে যাওয়ার আগে, তখন একটা দেওয়ার সুযোগ থাকে। আমি যদি কিছু দিয়ে দিই বা সারা 10টা পর্যন্ত, 6টা থেকে 10টা পর্যন্ত চোখ না রেখে জাস্ট 10টার দিকে চোখ রাখবেন আর কি। তাহলে সকালে যদি আমি কিছু দিয়ে থাকি 10টার মধ্যেই পেয়ে যাবেন। আর একটা দেওয়ার সময় হলো আমার লাঞ্চ আওয়ার পরে আর কি। লাঞ্চ আওয়ারের পরে আমি একটু ফ্রি থাকি আর কি, 1-1.5 ঘন্টার জন্য। আজকেও ফ্রি ছিলাম কিন্তু এই ফ্রি সময়টা চলে গেছিলাম লক্ষ্মী বাজারে। আমাদের মানুষ বাবু ভাই, ওনার মা হার্ট অ্যাটাক করে ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে ভর্তিরত অবস্থায় আছে। মূলত মাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যেই এই যে অবসর সময়টা ছিল দুপুরের, এইটা ওইখানে দিয়ে আসছে। এরপর আরো কিছু কাজকর্ম ছিল, সবকিছু করে কতক্ষণ আগে বাসায় ফিরলাম। তাহলে এই জন্য এই 2টার সময় অন্তত পক্ষে একটু খেয়াল রাখবেন। সকাল 10টায় যে স্যার পড়া দিয়েছে কিনা, আর হলো দুপুর 3টায়। এই দুটো সময় বাধ্যতামূলকভাবে আজকে থেকে একটু চোখ রাখবেন যে স্যার এখানে কোনো কিছু দিয়েছে কিনা। ওইটা দেওয়া মানে হলো আপনাকে পড়ার জন্য নির্দেশ দেওয়া, আর নাহলে হয়তো দিয়ে লাভ কি। তাহলে 36টা অধ্যায় এবং 36টা অধ্যায়ের সাথে এই বিধানগুলি নিয়ে কিন্তু আমি কথা বলছিলাম গত পরশুদিনের ক্লাসে, যে আমরা একটা সাদা কাগজকে A4 কাগজকে 3টা ভাঁজ করব
প্রথম যে আমরা 36টা অধ্যায়ের নাম দেন আপনারা আজকে রাতেই। এই 36টা অধ্যায়ের নাম 1 থেকে 36 পর্যন্ত লিখবেন আপনি। তারপরে দ্বিতীয় ভাগ বলছিলাম আমরা যে বিধান, মানে কোথায় বিধান আছে, যেমন নাম্বার প্রাথমিক বিষয়, এই সম্পর্কে বিধান কোথায় আছে তার সে লিখে রাখলেন 1 ধারায়। আপনি লিখলেন মামলার পক্ষসমূহ, তার পাশে লেখেন আদেশ 1, বিধি 1 হতে 13। এটা যদি আজকে আপনি কমপ্লিট করে কালকে আমার না দেখান, যাকে আমার সঙ্গে হয়তো সে কমপ্লিট করেন নাই, তাকে জিজ্ঞাসাবাদ করবে যে আপনার কপিটা দেখান। এই কপিটা বাধ্যতামূলক ভাবে কালকের মধ্যেই আপনাদের রেডি করতে হবে, সম্ভব হলে আজকে। এই 36টা লেখে আমি যেভাবে বিধানগুলি পাঠিয়েছি, একটু কষ্ট হলেও রাতে করে ফেললে ভালো। এইটা নিয়ে কালকের ক্লাসে হাজির হইলে আমি এতগুলি বিধানের মধ্যে কোনগুলি পড়তে হবে সেই সংক্ষিপ্তটা করে দিব আর কি। একটু খেয়াল করে দেখেন, 11 নম্বর অধ্যায় মামলার পক্ষসমূহ, আদেশ 1, কিন্তু এখানে বিধি কিন্তু আছে 1 থেকে 13টা। এই 1 থেকে 13টা পর্যন্ত 13 পর্যন্ত সকল বিধি পড়তে হবে না, আর সবগুলি বিধির প্রয়োগ বাস্তব ক্ষেত্রে খুব একটা হয় না। এই এক আদেশের যে সকল বিধিগুলি বাস্তবে প্রয়োগ বেশি, সেই বিধিগুলি আপনাদেরকে কালকে আমি 3 নাম্বার যে কলামটা বলছিলাম গত পরশুদিন রাতে, যে পরীক্ষার জন্য প্রয়োজনীয় বিধান, তাহলে আমাদের 3টা কলাম অধ্যায় 36টা অধ্যায় আমি দিয়েছি, বিধান 36টা অধ্যায়েরই বিধান দিয়েছি। আর আগামীকাল আমরা 3 নাম্বার কলামটা আমি ফিল আপ করে দিব, যে কোন অধ্যায় থেকে কোন কোন ধারা পড়বেন, কোন কোন বিধি পড়বেন। তাহলে এই পৃষ্ঠাটা এক নজরে আপনি পরীক্ষা না হওয়া পর্যন্ত এক নজরে দেখতে পারবেন। এই এক নজরে এই পৃষ্ঠাটা কিন্তু বাংলাদেশের কারো কাছে নাই, আপনাদের সংগ্রহে থাকতে হবে সেটা। তাইলে একটা ছবির মতন এই পৃষ্ঠাটাই, শুধুমাত্র এই পৃষ্ঠাটাই আমাদের দেওয়ানি কার্যবিধির একটা প্রাণ শক্তি বা চালিকা শক্তি, এটা হিসাবে কাজ করবে। ব্যবসার ক্ষেত্রে যেমন পুঁজিটা হলো চালিকা শক্তি, ব্যবসা করবেন যদি পুঁজি না থাকে তাহলে যতই প্ল্যান করেন আর যতই বুদ্ধি করেন, এই প্ল্যান আর বুদ্ধি পরিশ্রম কোনোটাই কাজে লাগবে না যদি পুঁজি না থাকে। ক্যাপিটাল, মূলধন, যারা কমার্সের ছাত্র তারা ভালো বুঝতেছেন, এই মূলধনটাই হলো আসল। মূলধন ছাড়া যেমন ব্যবসা হয় না, এরকম ভাবে নকশা ছাড়া যুদ্ধ হয় না। তো পরীক্ষাটা তো এক ধরনের যুদ্ধ, একটা 7টা যুদ্ধের ময়দান আছে আপনাদের, 7টা সাবজেক্ট, মনে করবেন 7টা যুদ্ধের ময়দান। এই দেওয়ানি কার্যবিধির যে ময়দান, এইখানে নকশা, যুদ্ধের নকশাটা কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের কালকের মধ্যেই আর কি। আজকে কিন্তু 2টা কলাম ফিল আপ হয়ে গেছে, আমি 2টা কলাম ফিল আপ করে দিয়েছি। আপনারা জাস্ট খালি সাদা একটা পৃষ্ঠা নিয়ে 3টা ভাঁজ করে এইগুলা লেখা শুরু করেন। প্রথম দ্বিতীয় কলামে কি লিখবেন সেটা আমি সকালেই পাঠিয়ে দিয়েছি, একটা কলাম শুধু আগামীকালের জন্য বাদ থাকবে। এখন এই পৃষ্ঠাটা কি খালি রেডি করে রাখলেই হবে? প্রতিনিয়ত সম্ভব হলে প্রতিদিনই একবার করে দেখবেন, 1 মিনিট করে 2 মিনিট করে। যখন মুখস্থ হয়ে যাবে তখন প্রতিদিন 2 মিনিট 3 মিনিট করে দেখলে আর জীবনে খরচ সম্পর্কে বিধান কোথায় আছে, রেস সাবজুডিস রেস জুডিকেটা সম্পর্কে বিধান কোথায় আছে,
দেওয়ানি মামলায় স্থানান্তরের বিধান কোথায় আছে, রায় ডিক্রি আদেশ সংশোধনের বিধান কোথায় আছে। চূড়ান্ত ভাবে মুখস্থ করার পরে যদি আমরা প্রতিদিন এই পৃষ্ঠাটা নাও পড়ি, জাস্ট টেবিল লাইন একটু ফালায় রাখলাম, অন্যান্য সাবজেক্ট পড়তেছি, এটা একটু চোখ ঘুরিয়ে একটু দেখে রাখলাম, এইটাও যদি প্রতিদিন আমরা একটু একটু করে করি, যে এক চোখের সামনে খালি একবার করে দেখলাম। আর এইভাবে শুধু দেওয়ানি কার্যবিধি না, আমি 7টা সাবজেক্টেরই 7টা পৃষ্ঠা করে দিব। একটা পৃষ্ঠার মধ্যেই আমাদের সকল অধ্যায় যা পড়তে হবে, এমসিকিউ, রিটেন, ভাইভা পর্যন্ত, প্লাস এই 7টা পৃষ্ঠা মিলে তখন আপনারা একটা ফাইল করবেন আর কি। ওই ফাইলে আর কিছু থাকবে না, শুধু এই 7টা পৃষ্ঠা নিয়ে একটা ফাইল থাকবে। এই ফাইলটা যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন দেখবেন, 7টা পৃষ্ঠা যদি মুখস্থ হয়ে যায় তাহলে প্রতিদিন যদি এটার পিছনে আপনি সময় বেলা অন্তত একটু নাড়াচাড়াও করেন, কোনো মতে দেখার চেষ্টা করেন, তাহলে তো অন্তত পক্ষে বিধান নিয়ে, কোন বিধানটা কোথায় আছে সেটা নিয়ে একটা ঝামেলা হবে। এইবার যে যারা 28 তারিখে পরীক্ষা দিল, আমার তো সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, যাই বলেন না কেন, সৌভাগ্যই বলেন আর দুর্ভাগ্য বলেন, আমার কাছে কিন্তু যারা স্কলার ছাত্র, খুবই মেধাবী, তারাও আমার দুই একটা কথা শুনতে চায়, পরামর্শ নিতে চায়। যারা খুব খারাপ ছাত্র, ছাত্রের কোনো সংজ্ঞার মধ্যেই পড়ে না, এই ধরনের ছাত্রদের সাথে পরিচয় আছে। যারা বিভিন্ন ক্লাসের পরে, মাঝারি পরে, বেশি পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 3 ঘন্টা, এরকম বিভিন্ন ক্যাটাগরি, কারণ অনেক সমাজেই তো প্রবেশ করি, অনেকের সাথেই কথা বলি। এটা বলার অর্থ হইলো যে ক্লাসেই থাকেন না কেন আপনি, সেই ক্লাস থেকেই কিন্তু করার একটা সুযোগ পাওয়া যেতে পারে, কম পড়লেও পাস করা যেতে পারে, যদি আমরা একটা নকশা করে, বুদ্ধি দিয়ে, পরিকল্পনা করে আমরা পড়াশোনাটা করি। তাহলে আমরা যে কথাটা বলেছি দেখেন, 1 থেকে 10 পর্যন্ত যে 10টা অধ্যায়, এই 10টা অধ্যায় আগে মুখস্থ করবেন। এই 10টা অধ্যায় কিন্তু কোনোটার মধ্যে কোনো আদেশ নেই, 10টা অধ্যায়ের সবগুলি ধারা। তবে এই 10টা অধ্যায়ের মধ্যে 3 আর 4, এই 2টা অধ্যায়ের মধ্যে আবার দেওয়ানি কার্যবিধি 1908-এর বাইরেও আর একটা আইন এসেছে, আমরা বলেছি দি সিভিল কোর্টস অ্যাক্ট 1887। এটা বেশ কয়েকবার সংশোধন হয়েছে। অনেক সময় আপনারা বই কিনে ভুল করেন, আগের সংশোধনের বই কিনে বাসায় নিয়ে আসছেন, বা লাইব্রেরিয়ানরাও এই প্রতারণাটা করে। দেখা গেল তার কেনা একটা পুরান বই আছে 1887 সালের, আপনার একটু বোকা পাইল, কোনো জ্ঞান নাই আপনার এই বিষয়ে, যে এই 1887 সালের আইনটা যে সংশোধন হয়েছে, তখন আপনাকে টাকা নিয়ে ওই পুরান বইটাই দিয়ে দিবে, আর আপনি ওই পুরান বইটাই পড়বেন, কিন্তু সংশোধনীতে যে আর এক রকম হয়েছে, সংশোধনীতে যে আগের ওই আইনগুলা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, এইগুলি কিন্তু আপনি যে বইটা কিনে আনলেন ওইটার মধ্যে পাওয়া যাবে না। আর ওই বই থেকে উত্তর দিতে গেলে বা উত্তর দিলে সেই উত্তরটা নিঃসন্দেহ। এখানে বই কেউ যখন কিনতে যাবেন লাইব্রেরিতে, তখন আমার একটু পরামর্শ নেবেন যে স্যার আমি আজকে বই কিনতে যাচ্ছি, কোন বইটা কিনবো। আরো ভালো হবে যে ওই লাইব্রেরিতে গিয়ে আমার সাথে কথা বলাই দিবে, যা আমাদের শ্রদ্ধেয় স্যারের সাথে কথা বলে, তখন আমি তারে বলবো যে প্রকাশনীর অথবা সর্বশেষ এই এডিশনের বইটা আপনার কাছে আছে কিনা। তখন আমার পরিচয় যখন সে পাবে, তখন আমার সাথে কিন্তু সে আর প্রতারণা করতে পারবে না। সে হয় বলবে আছে,
আর যদি না থাকে বলবে স্যার নাই, যে স্যার যাকে পাঠিয়েছেন একটু ওয়েট করতে বলেন, আমি খুঁজে একটা লাইব্রেরি থেকে, তাহলে কিন্তু আপনার সঠিক মানের সর্বশেষ আবার এসে বইটা কিনলেই কিন্তু দেওয়ানি কার্যবিধি কি এই বছরের তো আরো কয়টা মাস আছে, দেওয়ানি কার্যবিধি 1908, এটা কি যে জুলাই মাস সামনে পড়বে কালকে থেকে সম্ভবত, এই জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কি আর সংশোধন হইতে পারে না? না পারে না বলেন? এই 5-6 মাস যে আছে এই বছর, এই বছরগুলির এই বছরেও কিন্তু সংশোধন হইতে পারে, বা 26 সালে গিয়েও সংশোধন হইতে পারে। আপনি তো সম্ভবত 26 সালের পরীক্ষাটা পাবেন লিখিত। 26 সালে যখন লিখিত পরীক্ষা দিবেন তখন যদি কোনো সর্বশেষ সংশোধন হয়ে থাকে, ওই সংশোধিত গেজেট, ওইটাকে বলা হয় সংশোধিত গেজেট, এটাও কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে। কাজে আপাতত সকল আইনের প্রতি দৃষ্টি আপনি না রাখেন, যে 7টা সাবজেক্ট আপনার সিলেবাসভুক্ত বার কাউন্সিলের, এই 7টা সাবজেক্ট আপনার পরীক্ষা না হওয়া পর্যন্ত কোনো সংশোধন হচ্ছে কি হচ্ছে না, এই দিকে কিন্তু সচেতন দৃষ্টি আপনাকে অলওয়েজ রাখতে হবে। এইভাবে সারা জীবন যত আইন নিয়ে প্র্যাকটিস করবেন, অলওয়েজ আপনাকে প্রতিনিয়ত আপনাকে সকল আইনের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যে এটা সংশোধন হচ্ছে কিনা। এটা কিন্তু আমরাও একটা কাজ করতে পারি, এই যে আমাদের যে গ্রুপটা করলাম, এই গ্রুপটা একটা চিরস্থায়ী রূপও আপনি দিতে পারেন। পড়াশোনা শেষ হয়ে গেল, অ্যাডভোকেট হয়ে গেল আর গ্রুপ থেকে চলে গেলেন, এরকম না। ডেইলি ল ক্লাস, এখানে তো ডেইলি স্টুডেন্ট কিছুই লিখিনি, ল ক্লাস। একজনের জন্য সব দিকে দৃষ্টি রাখা কঠিন, কিন্তু আমরা যদি একসাথে কাজ করি, যেমন দেখা গেল দেওয়ানি কার্যবিধির একটা সংশোধন হয়েছে, এই তথ্যটা আমাদের গ্রুপের মধ্যে, আমি স্যার, আপনারা ছাত্রছাত্রী, তাতে কি হলো? সবাই তো মানুষ। তাহলে মানুষ হিসাবে বা আইনের জগতের মানুষ হিসাবে আমাদের মধ্যে যে প্রথম এই তথ্যটা পাবো যে দেওয়ানি কার্যবিধি সংশোধনের জন্য সরকার আয়োজন করতেছে, চিন্তা ভাবনা করতেছে, একটা খসড়া করছে, অথবা এটা পাশ হয়েছে সংশোধনটা, সাথে সাথে আমরা কি করব? এই গ্রুপে আমরা দিয়ে দিব। ক্লিয়ার? তাহলে কিন্তু আমাদের একজন না একজনের চোখে আমাদের পড়বেই আর কি। এইভাবে সারা জীবন এই সম্পর্কটা ধরে রাখতে হবে। এই কারণে যে আপনাদের মধ্য থেকে কেউ ভালো সিভিল লয়ার হয়ে যাবে, কেউ ভালো ক্রিমিনাল লয়ার হবে, কেউ ভালো ইনকাম ট্যাক্স লয়ার হবে, কেউ লেবার কোর্টের ভালো আইনজীবী হবে, হ্যাঁ, কেউ বিদ্যুৎ কোর্টের ভালো আইনজীবী হবে। এক একজন কিন্তু এক এক লাইনে চলে যাবে, সবাই একটা লাইনে থাকতে পারবেন না। তাইলে এখন আপনি ভালো সিভিল লয়ার হয়েছেন, কিন্তু ইনকাম ট্যাক্স কোর্টের একটা পরামর্শ দরকার, আইন জানা দরকার, পদক্ষেপ নেওয়া দরকার, কিংবা ইনকাম ট্যাক্সের একটা মামলা পরিচালনা করা দরকার, আপনি সিভিল কোর্ট থেকে গিয়ে সেটা পারতেছেন না, সময় নাই, অথবা আপনি বুঝেন না। তাহলে তো এই বিষয়টা, এই যে আপনারা একটা গ্রুপ করেছেন, এই গ্রুপের কাউকে না কাউকে দিয়ে কিন্তু এটা উদ্ধার করতে পারে না। আমরা তো এটা ধরে রাখি। এখনো ইনকাম ট্যাক্স বারের যে সেক্রেটারি, এইটা আমার বন্ধু আর কি, সরাসরি আওয়ামী লীগের সময় এই বিএনপি এসে আবার ওদের পিটিয়ে চেয়ার টেয়ার ভেঙে এই বিএনপির এরা আবার দখল করছে চেয়ার। বিএনপির এরা নির্বাচিত না, কিন্তু আওয়ামী লীগ দৌড়িয়ে দেশ ছাড়া করার পরে
তারা জোর করে চেয়ারে বসে বসে। এখন আপাতত যেটা আছে এটাও আমার ফ্রেন্ড আর কি। এইভাবে কিন্তু আমরা ক্ষেত্রটা তৈরি করে রাখি আর কি। প্রয়োজন হয়, প্রয়োজন যে হয় না ইনকাম ট্যাক্স কোর্টে তা না, বিভিন্ন কারণেই প্রয়োজন হয়। পরিচিত অপরিচিত অনেক সময় ইনকাম ট্যাক্স বার পরীক্ষাতে অংশগ্রহণ করে। স্যার হিসাবে তো বাবা মার পরেই স্যারের কাছে প্রত্যাশা থাকে মানুষের। আপনিও তো ইনকাম ট্যাক্স বারে পরীক্ষা দিতে পারেন, তখন বন্ধু বান্ধব থাকলে তো একটা সুপারিশ অন্তত পক্ষে করা যায়, যেটা আমার ছাত্র, তার একটু পাশের ব্যবস্থা করে দেবে। তাহলে এই সম্পর্কটা এই ছোট আকার থেকে ধরে রাখেন, আর এই গ্রুপটাই কিন্তু আপনাদের ধীরে 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 বড় হইতে থাকবে। কিংবা বিভিন্ন বিচ্ছিন্ন গ্রুপ থাকবে, এক সময় একটা অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানে দেখবেন এই বিভিন্ন গ্রুপ থেকে অন্তত পক্ষে তাও 200-300 হয়ে যাবে। এই 200-300 জনের সাথে আবার আপনাদের একটা সুসম্পর্ক গড়ে তুলবেন আর কি। এই 200-300 জনের মধ্যে দেখবেন অনেকেই আবার অনেক সাইডে চলে যাবে আর কি। এইগুলি সম্পর্কটা ধরে রাখতে হবে। আমাদের এই প্র্যাকটিসের মূল একটা পুঁজি কিন্তু চ্যানেলটা আর কি, যোগাযোগটা আর কি। যোগাযোগটা থাকলে প্র্যাকটিস করতে পারবেন, আর নাইলে এটা কোনোদিনই সম্ভব হবে না। সব মামলা আপনি একা করতে পারবেন না, যোগাযোগ আপনার রাখতেই হবে। তাহলে এই 24 পর্যন্ত দেখেন, 11 থেকে 24 পর্যন্ত যে অধ্যায়গুলো আমরা দিয়েছি এগুলির মধ্যে বেশিরভাগই আদেশ ভিত্তিক। দেখেন এগুলো মুখস্থ করবেন ধীরে ধীরে। মোকদ্দমার পক্ষসমূহ আদেশ 1 বিধি 1 হতে 13, কিন্তু 1 থেকে 13 পর্যন্ত কোনটা কোনটা পড়তে হবে আর কোনটা কোনটা পড়তে হবে না এটা কালকে মেনশন করব। 12 নম্বর অধ্যায়টা দেখেন, এখানে সমন অধ্যায়। সমন অধ্যায়ের কিন্তু মূল হইল আদেশ 5 বিধি 1 হতে 30। 1 হতে 30 পর্যন্ত বিধি পড়লে তো এটা জানে কুলাবে না, সময় পাবেন না, মনে রাখা কঠিন। কোন কোন বিধি পড়লেই পরীক্ষা কভার হবে সেইটা তো স্যারকে বলে দিতে হবে, এই জন্য কালকে এটা আমি বলে দিব। আর সমন চ্যাপ্টার থেকে কিন্তু এই 5 আদেশের 1 হতে 30 বিধির পাশাপাশি 27 হতে 32 ধারা পর্যন্ত হলো সমন। এই 27 থেকে 32 পর্যন্ত কোন কোন ধারা পড়তে হবে পরীক্ষার জন্য সেটাও কালকে বলে দিব আর কি। কিন্তু আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা হলো আজকে এবং কালকে ক্লাসে আসার আগ পর্যন্ত অন্তত পক্ষে এই 36টা অধ্যায় বা 36টা বিষয় কোথায় আছে, কোনটা কোন ধারায় আছে, কোনটা কোন আদেশে আছে, এই বিষয়টা যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন আমাদের দেওয়ানি কার্যবিধির 40% পড়া, 40% বিষয় আমাদের নিয়ন্ত্রণে চলে আসলো আর কি। কারণ কোনটা কোথায় আছে এইটা জানার মধ্যেই কিন্তু 40% জানা আর কি। এরপরে আমরা এই অধ্যায়গুলি থেকে কি ধরনের প্রশ্ন এমসিকিউ আসে, কি ধরনের প্রশ্ন রিটেনে আসতে পারে, কি ধরনের প্রশ্ন ভাইভাতে আসতে পারে এই 36টা অধ্যায় থেকে, এবং এই 3টা পরীক্ষায় পাশ করার জন্য কোন কোন আদেশ পড়া প্রয়োজন, আদেশের মধ্যে অনেকগুলো বিধি থাকে, কোন কোন বিধি পড়তে হবে, একটা বিষয়ের উপরে অনেকগুলি ধারা থাকে, সেই ধারাগুলির মধ্যে কোন কোন ধারা পড়তে হবে, কোন প্রশ্নের জন্য কোন ধারা। এই যে এইবার লিখিত গেল পরীক্ষা দেখেন, সম্ভবত পরীক্ষা শুরু হওয়ার 4-5 দিন আগে একটা মেয়ে ফোন করছে, অনেক আগেকার এক ছাত্রী ফোন করে একটা সহায়তা চাচ্ছে আমার কাছে, ছোট একটা সহায়তা। কি সহায়তা? বলো যে স্যার আপনাকে 1 মাস ধরে খুঁজতেছি, 1 মাস ধরে পাচ্ছি না, 1 মাস পরে খুঁজে পেয়েছি। কেন খুঁজে পাইলেন বা কেন খুঁজতেছেন? বলো যে আমি তো প্রশ্নের সাথে কোন ধারাটা যুক্ত হবে এইটা আমি মনে রাখতে পারতেছি না, অনেক পড়তেছি কিন্তু প্রশ্নের সাথে কোন ধারাটা আসবে উত্তর হিসাবে, কোন প্রশ্নের সাথে কোন আদেশটা আসবে
কোন প্রশ্নের উত্তরের সাথে কোন আদেশের কোন বিধিটা আসবে, এইটা আমি ধরে রাখতে পারি। ধরে রাখতে না পারার কারণ কিন্তু এখন আপনারা জানতেছেন। উনি তো আর আমার নিয়মিত ছাত্রছাত্রী না, হয়তো অন্য কারো কাছে পড়েছে, শেষে এই প্রক্রিয়া বা কৌশলটা না পেয়ে সে আমাকে ফোন করেছে। তাহলে আমাদের যাতে এই পরীক্ষার্থীর মতো আমাদের অবস্থাটা যাতে এরকম না হয়, এই কারণে কিন্তু দেখেন আমরা আজকের ক্লাসে এই 36টা অধ্যায় কোথায় আছে এইটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আর কি। পাশাপাশি আরো তো পড়াবো আর কি, যদি বেঁচে থাকি আমিও পড়াবো, আপনারাও করবেন। তাহলে সেই জায়গায় কিন্তু এই সমন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে লিখিততে, এই প্রত্যেকটা প্রশ্ন দিব। ওইখানে কিন্তু আবার দুইটা ভাঁজ করবো আর কি, কিছু পৃষ্ঠা আপনাদের বানাবো আর কি, এই পৃষ্ঠায় আপনাকে পাস করতে সাহায্য করবে আর কি। যেমন দেখা গেল সমন থেকে আমাদের 5টা প্রশ্ন করতে হবে, সমন চ্যাপ্টারের 5টা প্রশ্ন আমরা পড়বো লিখিতের জন্য। তাইলে আমরা কি করব, একটা পৃষ্ঠা নিয়ে উপরে লিখবো সমন, আর বাম দিকে লিখবো প্রশ্ন, আর ডান দিকে লিখবো বিধান। প্রশ্ন লিখলাম সমনের সংজ্ঞা কোথায় আছে সেটা ডান দিকে বিধানে লিখে রাখবো। কে সমন জারি করতে পারে, প্রশ্ন লিখলাম, ডান দিকে থাকবে বিধান। সমন জারির পদ্ধতি কি, ডান দিকের ভাঁজে লিখলাম বিধান। তাহলে আমাদের অবস্থা কিন্তু এই যে 5 দিন আগে পরীক্ষার্থী 5 দিনের আসলেও তাকে আমি যথেষ্ট সহায়তা করেছি এই 5 দিনে, অল্প অল্প সময় দিয়ে। এখন সে কৃতজ্ঞ হয়েছে, পরীক্ষা যাওয়ার আগে দোয়া নিয়েছে, পরীক্ষা দিয়ে এসে জানাইছে পরীক্ষা কেমন হয়েছে। আমি জানতে চাইলাম কেমন হয়েছে পরীক্ষা, বলছে আগের বছরের চেয়ে ভালো। তার মানে আগে একবার খারাপ করছে, যে স্যারের কাছে পড়ছে, এবার হলো তার সেকেন্ড টাইম। এখন যেহেতু এমসিকিউ পাস করে গিয়েছে, যখন আমরা লিখিত শুরু করব নিয়মিত ভাবে, তখন আবার দেখবেন ওই মেয়েটা হয়তো যুক্ত হবে আর কি। কারণ আমার ধারণা এইবারও তার খারাপ হবে আর কি, কারণ 5 দিনে আর আমি তারে কি রেডি করতে পারবো। কিন্তু আপনাদের তো যথেষ্ট সময় নিয়ে আমার সাথে বসতেছেন, কাজে এই যে 36টা অধ্যায়, এই 36টা অধ্যায়ের জন্য কিন্তু আবার আমরা 36টা পৃষ্ঠা বানাবো। এই 36টা অধ্যায়ের 36টা পৃষ্ঠায় 2টা করে ভাঁজ থাকবে। ধরেন দেওয়ানি মামলা স্থানান্তর একটা অধ্যায়, এই অধ্যায়ের যত প্রশ্ন পরীক্ষায় আসতে পারে লিখিত পরীক্ষায়, সবগুলি প্রশ্ন বাম দিকের ভাঁজের মধ্যে 1 2 3 4 5 করে লিখবো, আর ডান দিকে হলো এই প্রশ্নের উত্তরটা, কোন প্রশ্নের উত্তরটা স্পেসিফিকলি কোথায় আছে এইটা কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পৃষ্ঠা, এই জন্য A4 সাইজের একটা 500 শিটের A4 সাইজের একটা বান্ডেল, 500 শিট থাকে, এগুলি কিনে নেন। যখন আমরা এই পৃষ্ঠাগুলি বানানো শুরু করব তখন কিন্তু এই পৃষ্ঠাগুলি লাগবে। লেখাটা আমি গ্রুপে আগে দিয়ে দিব, যেমন আজকে আমি সমন থেকে প্রশ্ন দিব, তাহলে আগে দিয়ে দিব, আপনারা আমার এই গ্রুপের সমনের প্রশ্নগুলি দেখবেন আর নিচে বিধানটা পাবেন। এরকম নিজেরা 2টা ভাঁজ করে, একটা ভাঁজে প্রশ্ন আর প্রশ্নের সাথে বরাবর বিধানটা লিখবেন। এই 36টা পৃষ্ঠা নিজেরাই তৈরি করবেন, ঠিক আছে? আমার কিন্তু 36টা পৃষ্ঠা তৈরি করে দেওয়ার মতন এখন আর সময় নেই।
আমি প্রশ্ন এবং বিধান দিয়ে আপনাদেরকে সাহায্য করবো, যেমন আজকেও করেছি। 36টা অধ্যায় দিয়েছি, আপনারা 36টা নিয়ে যে কয়টা পৃষ্ঠা হয় করতে থাকেন। আর এই 36টা পৃষ্ঠার জন্য, 36টা অধ্যায়ের জন্য কয়টা পৃষ্ঠা করবেন তানিয়া আক্তার বলেন তো, যে কোনো তানিয়া বলেন। এই যে 36টা অধ্যায় দিয়েছি, এটার জন্য কয়টা পৃষ্ঠা করবেন আপনারা? 4টা পৃষ্ঠা করবেন। 4টা পৃষ্ঠা কেন করবেন? 1 থেকে 10 পর্যন্ত এই 10টাকে একটা পৃষ্ঠায় করবেন। এইখানে কিন্তু কোনো আদেশ নাই, সবগুলি ধারা। এই কারণে করবেন। এই 1 থেকে 10 পর্যন্ত হলো ধারা ভিত্তিক অধ্যায়, আর 11 থেকে 24 পর্যন্ত এটা একটা পৃষ্ঠা করবেন। আমি কিন্তু আলাদা করে পৃষ্ঠা পাঠাইছি। এইটা মুখস্থ রাখার ক্ষেত্রে একটা বিশেষ কার্যকরী ভূমিকা পালন করবে। আর যদি আপনি 36টা উল্টাপাল্টা মুখস্থ করতে থাকেন, বা এরকম লম্বা একটা 36টা সিরিয়াল করে 1 থেকে 36 পর্যন্ত মুখস্থ করতে থাকেন, তাহলে সেটা ধরে রাখা কঠিন হবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত একটা পৃষ্ঠা করবেন, আর 11 থেকে 24 পর্যন্ত একটা পৃষ্ঠা করবেন। এইখানে বেশিরভাগই আদেশ ভিত্তিক প্রশ্ন, তবে 2-1টা অধ্যায়ের সাথে আদেশের সাথে ধারাও আছে। আর বাকি কিন্তু সবগুলি অধ্যায় দেখবেন শুধু আদেশ আছে। তাহলে এটা একটা পৃষ্ঠা করবেন 11 থেকে 24 পর্যন্ত। আর একটা পৃষ্ঠা করবেন সেই পৃষ্ঠাটা হবে 25 অধ্যায় থেকে। 25 অধ্যায় থেকে পাঠাচ্ছি আমি এখনই। এটা 3য় পৃষ্ঠা করবেন। যেটা বলি সেটা একটু শুনে চলার চেষ্টা করেন। আমার কথা শুনে চললে উপকার না হলেও ক্ষতি হবে না। এই জন্য 3য় পৃষ্ঠা এটা করবেন। পৃষ্ঠা বাঁচানোর জন্য 1 পৃষ্ঠায় সবগুলি লেখার কোনো প্রয়োজন নাই। বা যারা কম্পিউটার কম্পোজ করতে পারেন, যাদের বাসায় কম্পিউটার আছে, প্রিন্টার আছে, এদের জন্য আরো সুবিধা। এগুলো একদম কম্পিউটার প্রিন্টার করে, লাগলে লেমিনেটিং করে রেখে দিবেন। এগুলো তো আপনার সারা জীবনই কাজে লাগবে। এখন দেখেন 25 থেকে 32 পর্যন্ত আমরা পাঠালাম। এই 25 থেকে 32 পর্যন্ত এটা কিন্তু আলাদা একটা পৃষ্ঠায় থাকবে। কেন দেখেন, এই 25 থেকে 32 পর্যন্ত যে অধ্যায়গুলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা অধ্যায়, এই 8টা অধ্যায়ের নাম কিন্তু অন্তর্বর্তীকালীন আদেশসমূহ। দেখেন উপরে লেখা আছে বোল্ড করে, অন্তর্বর্তীকালীন আদেশসমূহ। এই 8টা অধ্যায় কিন্তু অন্তর্বর্তীকালীন আদেশ। অন্তর্বর্তীকালীন মানে হলো যখন একটা মামলা আর্জির মাধ্যমে শুরু হয় আর ডিক্রির মাধ্যমে শেষ হয়, তার মাঝখানে আদালত কিছু আদেশ দেয়, বা আপনি আদেশ চাইতে পারেন আদালতের কাছে। যেমন মামলা চলতেছে, এই মামলা চলাকালীন অবস্থায় আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলেন আদালতের কাছে। এই যে 30 নম্বর অধ্যায়টা দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ চাইলেন। তখন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিলেন আপনাকে। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলেন, আবেদন মঞ্জুর করে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আদালত দিলেন। এই অস্থায়ী নিষেধাজ্ঞার যে আদেশটা আদালত দিলেন, প্রদান করলেন, মঞ্জুর করলেন, সেই আদেশটাকে কিন্তু আমরা বলি অন্তর্বর্তীকালীন আদেশ। অন্তর্বর্তীকালীন আদেশ মানে মধ্যবর্তীকালীন আদেশ। এই যে বর্তমান সরকারের মতো একটা সরকার বিদায় চলে গিয়েছে, আর একটা সরকার বিএনপি আসতেছে ক্ষমতায়, মাঝখান দিয়ে এই আওয়ামী লীগ আর বিএনপির মাঝখান দিয়ে যে সরকারটা, সেই সরকারটা কি বলা হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার, মধ্যবর্তীকালীন সরকার, মাঝখানের সরকার। তাহলে এই দেওয়ানি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত যে ধাপগুলি আছে, স্টেজ অফ সিভিল কেসেস, এই ধাপগুলির মধ্যে মাঝখানে যে আদেশগুলি দিয়ে থাকে
সেই আদেশগুলোকে বলা হয় অন্তর্বর্তীকালীন আদেশ। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে অন্তর্বর্তীকালীন আদেশ কয়টা, দেখেন আমি এক নজরে কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার সাথে দেওয়ানি কার্যবিধি পড়লে শুধু যে আপনার অ্যাডভোকেসি পাস হবে তা না, একদম সিভিল প্রসিডিউরের নারী নক্ষত্র আপনার চেয়ে ভালো আর বাংলাদেশের কেউ জানবে না। এর একটা কারণ আছে, কারণ হলো যে আমরা আন্তরিকভাবে 10-15 জন বন্ধু বান্ধব একসাথে চলছি, অ্যাডভোকেট এখনো চলি। আজকে আমার এক বন্ধুর চেম্বারে বেশ কতক্ষণ ছিলাম, সেও এ ক্লাস সিভিল লয়ার আর কি, বাংলাদেশের ফার্স্ট ক্লাস বলা যায়। কারণ আমাদের উত্থানটা একসাথে শুরু হয়েছিল। আমার সিনিয়র এখনো কোর্টে আছে, এস এম আলতাফ হোসেন, ঢাকা বারের 2বার সেক্রেটারি, 2বার প্রেসিডেন্ট, 4বার নির্বাচিত। উনি আমার সিনিয়র ছিলেন, সিভিল লয়ার। 3 জন ঢাকা জজ কোর্টের ভালো সিভিল লয়ার ছিলেন, তার মধ্যে উনিও অন্যতম একজন আর কি। তো এরকম আরো যে বন্ধু বান্ধব ছিল তারাও কিন্তু সিভিলের মধ্যে ছিল, কিন্তু তারা 24 ঘন্টার মধ্যে এখনো তারা 15 ঘন্টাই কোর্টে থাকে। কিন্তু আমার তো নানান কাজ করতে হয়, সবাই তো সবটা হয় না। আমি যদি 15 ঘন্টা কোর্টে থাকতাম তাইলে কিন্তু আইনজীবী সমাজটা গড়ে তুলতে পারতাম না। এই যে আপনাদের যে বছরের পর বছর আইনজীবী বানিয়ে নিয়ে যাচ্ছি, সবাই যদি একই কাজ করে তাহলে আমাদের মতন পড়ানোর কাজটা কে করবে? এই জন্য এটা আমার ভাগ্য না, সৃষ্টিকর্তা এই কাজটা করে দেয়। কাউকে মুসি বানায়, কাউকে ধোপা বানায়, কাউকে নাপিত বানায়, কাউকে ড্রাইভার বানায়, কাউকে ডাক্তার বানায়, কাউকে ইঞ্জিনিয়ার বানায়। এটা কিন্তু আমাদের ইচ্ছায় আমরা হই না, আল্লাহ যাকে যেটা চাচ্ছে সেটা হচ্ছে। এখানে আমাদের হাত পা বাঁধা, আমরা চাইলে উকিল হইতে পারবো না। এই যে পড়াশোনা করতেছেন, যদি ভাগ্যে উকিল লেখা না থাকে তাইলে লয়ের সার্টিফিকেট পাওয়ার পরেও, অ্যাডভোকেট হিসাবে সনদ পাওয়ার পরেও আপনি আর কোর্টে যাইতে পারবেন না। দেখবেন অনেক অ্যাডভোকেট এরকম আছে যারা সনদ নিয়ে বসে আছে, কিন্তু ভাগ্য দিয়ে তারা ওকালতি করতে পারতেছে না। এইখানে হলো আল্লাহর ইচ্ছাটা বোঝা যায় আর কি। এখন যেহেতু আমার বন্ধু বান্ধবরা ভালো সিভিল লয়ার প্রত্যেকেই, এই জন্য তাদের সাথে তো আমাদের নিয়মিত বসা হইতো, তখন প্র্যাকটিস হইতো, তখন কথাবার্তা হইতো, এখন হয়। এই কারণে দেখেন সিভিল থেকে আমরা যে ধারণাটা আপনাকে দিতে পারবো, যে বিষয়গুলি অন্তর্বর্তীকালীন এক নজরে দেখেন আমরা দিয়ে দিছি। যদি আপনাকে বলা হয় অন্তর্বর্তীকালীন আদেশ উল্লেখযোগ্য কয়টা, তাহলে দেখেন 25 থেকে 32 পর্যন্ত কয়টা হয়, এইগুলি একদিন মুখস্থ করে ফেলবেন। যে আদালতের জমাদানের আদেশ, এটা একটা অন্তর্বর্তীকালীন আদেশ। কিংবা ভাইবা বোর্ডে গেলেও তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কি সিভিল প্রসিডিউর পড়ছেন, আপনি বললেন পড়ছি। এখানে কি অন্তর্বর্তীকালীন আদেশের নাম শুনেছেন? জি শুনেছি। শুনে থাকলে বলেন অন্তর্বর্তীকালীন আদেশ কয়টা এবং সেগুলা কি কি। তখন কিন্তু আপনাকে বলতে হবে যে অন্তর্বর্তীকালীন উল্লেখযোগ্য আদেশ হলো এই কয়টা। তা হচ্ছে আদালত জামানতের আদেশ, ব্যয়ের জন্য জামানতের আদেশ, কমিশন নিয়োগের আদেশ, রায়ের পূর্বে আটক বা গ্রেপ্তারের আদেশ, রায়ের পূর্বে ক্রোকের আদেশ, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, অন্তর্বর্তীকালীন আদেশ এবং রিসিভার নিয়োগের আদেশ। এই কয়টা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন আদেশ, মানে মামলা চলাকালীন মধ্যবর্তী সময় দিয়ে থাকে। তাহলে এই কারণে আমরা দেখেন এই 25 থেকে 32 পর্যন্ত অন্তর্বর্তীকালীন আদেশের মধ্যে রেখেছি। আর শেষ কথাটা বলে ক্লাস শেষ করি, সেটা হলো 33 থেকে 36 পর্যন্ত আমরা একটা ভাঙা দিয়েছি। এই 4টা পৃষ্ঠা আজকে রাতেই তৈরি করবেন। রাতে যদি না পারেন, ক্লান্ত হয়ে যান, ক্লান্ত কিন্তু হওয়া যাবে না,
নির্দিষ্ট সময় গিয়ে ক্লান্ত হবেন, এর আগে না। আমি দেখেন সকালে বেরোইছি, এই 5 মিনিট আপনাদের ক্লাস শুরু করার 5-7 মিনিট আগে পৌঁছাইছি, তারপরে কত কথা বলে যেতেছি। এখন কি রাতে ঘুমাইতে পারবো এত সহজে মনে করতেছেন? পরে কিছু চিন্তা ভাবনা নাই যে কালকে যে কাজগুলি করব, আগে কোথায় যাব, তারপরে কোথায় যাব, একটা পরিকল্পনা তো করতে হবে। তারপরে যদি কোথাও কোনো কাজ থাকে লেখালেখি কইরা তারপরে ঘুমাইতে হবে। ঘুমাই না যেরকম না, কিন্তু কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিশ্রান্ত হওয়া যাবে না। এই জন্য অ্যাডভোকেট না হওয়া পর্যন্ত ঘুমটাও একটু কম কম ঘুমান আর কি। রাত যতটুক জাগতে পারেন, দিনে কিন্তু নানান ধরনের ঝামেলা আছে আর কি। বাচ্চার স্কুলে নিয়ে যাইতে হবে, বাচ্চার নাস্তা রেডি করে দিতে হবে, স্বামী একটু খারাপ হইলে আবার সে বারবার খবরদারি করবে, ঠিক আছে, নানান ভুল ধরার চিন্তা ভাবনা করবে, তারে আবার নানান ভাবে ম্যানেজ ট্যানেজ করে, এগুলি বহুত সময় যায় দিনের বেলা। তাহলে সবকিছু মিলে রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়বে, ওই সময়টা কিন্তু আপনাকে জেগে থাকতে হবে। রাতের বেলায় দেখবেন চাঁদ একাই জেগে থাকে, পুরা পৃথিবী ঘুমায়, কিন্তু চাঁদ ঠিকই তার ডিউটি পালন করে, সে একা জেগে আছে। এই জন্য এরকম একা তখন জেগে থেকে যতটুকু পারা যায়, এরকম 9 মাস যুদ্ধ করেছে কত কষ্ট করে, 9 মাস যদি আমরা রাতের বেলায় কিছু কম ঘুমাই যাব না এই কারণে, কিন্তু এই 9 মাস পরিশ্রমটাই কিন্তু আমাকে অ্যাডভোকেট বানাইতে একটা বিশেষ সুবিধা দিবে, বা আমি আইনজীবী হওয়ার একটা সুযোগ পাবো। তাহলে শেষ যে অধ্যায়টা পাঠিয়েছি দেখেন, সেটা কিন্তু 33 থেকে 36 পর্যন্ত, এইটা একটা ভাঙা দিয়ে আলাদা করে রাখবেন। এইখানে কি আছে, এইখানে যে 4টা বিষয়, এই 4টা বিষয় হলো আপিল, রেফারেন্স, আপিল, রেফারেন্স, রিভিউ আর রিভিশন। এই 4টা বিষয়কে আমরা একসাথে রাখবো এবং একসাথে বুঝবো। এখন শুধু যদি আপনি আপিল বুঝেন আর নিচের 3টা না বুঝেন, তাহলে কোনোদিন আপনি আপিল সঠিকভাবে বুঝতে পারবেন না। আপনি মনে করতেছেন শুধু রিভিউ বুঝবো একা একা, আজকে রিভিউ পড়লেন আর 1 মাস পরে আবার আপিল ধরলেন, 1 সপ্তাহ পরে আপিল চ্যাপ্টার ধরলেন। এরকম যদি বিচ্ছিন্নভাবে বুঝেন তাহলে কিন্তু একটাও ঠিক মতো বুঝতে পারবেন না। কাজে আপিল সঠিকভাবে পরিপূর্ণভাবে বোঝার জন্য রেফারেন্স, রিভিউ, রিভিশন, এই 3টা কাছাকাছি, এই 3টাকে একসাথে বুঝতে হবে। বা যদি আপনি মনে করেন রিভিউ বুঝবো, তাহলে রিভিউ বোঝার জন্য আপিল, রেফারেন্স, রিভিশন, এই 3টা বুঝতে হবে। যদি মনে করেন রিভিশন বুঝবো, তাহলে ওই 3টা অধ্যায় একসাথে বুঝতে হবে। এবং এই 4টার মধ্যে 3টা কিন্তু মামলার দ্বিতীয় পর্যায়ে। একটা মামলা রায় ডিক্রি হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনি আপিল, রিভিউ, রিভিশন করতে পারেন। একটা মামলার সিদ্ধান্ত, শুধু রেফারেন্স বিষয়টা হলো ভিন্ন। রেফারেন্সটা হলো যে অনেক সময় অনেক মামলায় আইনের সঠিক ব্যাখ্যাটা কি হবে এইটা নিম্ন আদালত বুঝতে পারে না। আইনটা একটা জটিল বিষয়। নিম্ন আদালতের জজরা তুলনামূলকভাবে সহকারী জজ হয়েছে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দিয়ে, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দিয়ে পাশ করে সহকারী জজ হয়েছে, ওর কি জ্ঞান আছে আইনের উপরে? তখন যদি সে কোনো আইনের ব্যাখ্যা বুঝতে না পারে, যে একটা মামলার সিদ্ধান্ত দিবে, রায় দিবে, অথচ আইনের সঠিক ব্যাখ্যা কি হবে এটি বুঝতেছে না, তখন সে কি করতে পারে? উচ্চ আদালতে একটা অভিমত চাইতে পারে, এটা সঠিক ব্যাখ্যা কি হবে, আমাকে একটু অনুগ্রহপূর্বক অভিমত দেন। এই বিষয়টাই হলো রেফারেন্স।
যেটার বিধান আছে ধারার দিক থেকে 113 আর আদেশের দিক থেকে 46। এই 36টা অধ্যায়ের মধ্যে কিন্তু অসংখ্য এমসিকিউ আছে। আপনাকে প্রশ্ন করতে পারে রেফারেন্স কোথায় আছে, 110 ধারায়, 112 ধারায়, না 113 ধারায়, না 114 ধারায়। তখন আপনি বলবেন 113 ধারায়। আবার বলতে পারে রেফারেন্সের আদেশ কত, কত আদেশের রেফারেন্স সম্পর্কে বলা আছে, 45 আদেশ, 47 আদেশ, 46 আদেশ, নাকি 50 আদেশ। তখন আপনি বলবেন 46 আদেশ। কাজে এই 36টা অধ্যায় থেকে যত ধারা, আদেশ, বিধি দেওয়া আছে এইগুলি যদি মুখস্থ রাখেন, এইখানেও কিন্তু প্রায় 100টা এমসিকিউ হবে। 100টা এমসিকিউ এর পড়ার ক্ষেত্র কিন্তু এখানে আছে। এই জন্য এই 36টা অধ্যায় অবহেলা না করে মুখস্থ করবেন, এবং কালকে সকাল 10টার মধ্যেই, যারা আজকে রাত জাগতে পারবেন না তারা সকালে নামাজ পড়ে তারপরে 10 মিনিট লেখলেই এই 2টা কলাম তৈরি হয়ে থাকবে। আর সারাদিন যখনই সময় পাবেন এই বিষয়গুলি মুখস্থ করতে থাকবেন। আর রাতে অপেক্ষা করবেন, রাতে আমি লাইনে আসলে আমার কাছ থেকে, যেমন আপিলে দেখেন অনেকগুলি ধারা আছে, অনেকগুলি আদেশ আছে, এখন আমার কাছ থেকে এটা আদায় করে নেবেন যে স্যার আমাদেরকে কি 96 থেকে 112 পর্যন্ত সবগুলা ধারাই পড়তে হবে, না কোন কোন ধারাগুলি পড়বো আপনি একটু বলেন। তখন আমি 96 থেকে 112 পর্যন্ত কোন কোন ধারাগুলি পড়তে হবে সেটা মেনশন করে দিব। 41 থেকে 45 আদেশ পর্যন্ত দেখেন, 41, 42, 43, 44, 45 কতগুলি আদেশ। আবার প্রত্যেকটা আদেশের মধ্যে অসংখ্য বিধি, উপবিধি আছে। তাহলে আপনি আমার কাছ থেকে কালকে আদায় করে নেবেন যে 41 থেকে 45 পর্যন্ত কোন আদেশটা আমাকে পড়তে হবে পরীক্ষার জন্য, এবং যে আদেশটা দিয়ে দিব সেই আদেশ থেকে, প্রত্যেকটা আদেশ থেকে অনেকগুলা বিধি আছে, তাহলে ওই বিধিগুলোর মধ্যে কোন কোন বিধি পড়ব সেইটা আমি কালকের ক্লাসেই দিয়ে দিব বলে আশা রাখতেছি। বাকিটা আল্লাহ ভরসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং মেধাবী, শুধু মেধাবী হলেই কাজ হবে না, মেধাবী আইন শিক্ষার্থীর সাথে সাথে পরিশ্রমী আইন শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠেন। শুধু মেধা দিয়ে কাজ হবে না, মেধার সাথে পরিশ্রম বা পরিশ্রমের সাথে মেধা, এই দুইটাকে সমন্বয় করে পরিশ্রমী মেধাবী আইন শিক্ষার্থী এবং ভবিষ্যতে মেধাবী এবং পরিশ্রমী আইনজীবী, এইটা হওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।